তো একটা ফাইল নেম নেবেন, ফাইল নেমের নতুন একটা নাম দিবেন। আমি দিলাম হলো ওয়েব ডিজাইন, ঠিক আছে। একটা ফাইল নেম নিলাম, এর মধ্যে কি কি থাকবে? একটা থাকবে হলো ইমেজ, আগে দিবেন হলো সিএসএস। ইমেজ দিবেন এই কারণেই যে পরবর্তীতে আমরা যখন ইমেজ ব্যবহার করব। একটা দিলেন সিএসএস, একটা দিবেন ইন্ডেক্স ডট পরে দিবেন ইমেজেস, ইমেজেস দিবেন, মানে ইমেজ রাখার জন্য এখানে। আরও এখানে থাকতে পারে জেএস, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, এগুলি পরে। তারপরে আমরা এইচটিএমএল এর কাজ করার জন্য আমরা ফাইল ইয়া করবো হলো, এটার নাম হলো ইন্ডেক্স ডট এইচটিএমএল, এইভাবে লিখলাম। তো এখন আমরা এইখানে আমরা ইনলাইন সিএসএস লিখবো, আবার হইল কিভাবে ইন্টারনাল কাজ করে এইটা আমরা একটা লিখি। তো এটা এখন যদি ওপেন করি, আমরা ব্র্যাকেট সফটওয়্যার দিয়ে ওপেন করি, এইচটিএমএল লিখছি না, একটা লেখি আর একটা অটোমেটিক ক্লোজ হয়ে গেছে, স্ল্যাশ দিলেই মানে ইয়া হয়ে যাবে, ঠিক আছে। এইচটিএমএল এর পরে কি আছে? হেড, ঠিক আছে। হেড মানে দিছি, হেড দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। তারপর বডি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বডি ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। আর এটা যদি মানে পুরো এটা ইয়া করতে চান, এই যে ট্যাব ইয়া করলে একবারে সরে যাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখন আমরা যদি কোনো কিছু একটা কোড লিখি, যেমন পির মধ্যে লিখলাম দিস ইজ এক্সটার্নাল সিএসএস। এই সিএসএস কল করবো কিভাবে? আমরা একটা এখানে ফোল্ডার বানাই, ফোল্ডারের মধ্যে একটা ফাইল ইয়া করবো, সেটার নাম হলো স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস এই নামে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখন এটা আমরা এখানে কোড লিখবো হলো ওইখানে। এটা ওই ফাইলটা স্টাইল ডট সিএসএস ফাইলটা, এটা লিঙ্ক হয়ে গেল। এখন আমরা যেমন দিস ইজ এক্সটার্নাল সিএসএস, এখন আমরা এইখানে পি ট্যাগ দিয়ে লিখি পি সেকেন্ড ব্র্যাকেট ফর কালার ব্লু দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইখানে যে আমরা লিখলাম এটা কোন ধরনের স্টাইল লিখলাম বলেন তো দেখি? একটা আছে এক্সটার্নাল, একটা আছে ইন্টারনাল। এটা এক্সটার্নাল লিখলাম, ঠিক আছে। তার আগে একটা আমরা ইয়া করছিলাম, ওই যে কি জানি বললাম একটু আগে, সিলেক্টর যে করলাম, এলিমেন্ট সিলেক্টর, এগুলো মনে রাখতে হবে। এখন যদি আমরা ওই ফাইলটা দেখি, সেভ তো আগেই করে রাখছি।
তাহলে এখানে রেজাল্টটা কি হলো, দিস ইজ এক্সটার্নাল সিএসএস আসলো, নীল রঙের কালার হলো। এখন এটা যদি এখন আমরা সাইজ বড় করি, যেমন ফন্ট সাইজ ধরেন আমরা দিলাম যে 50 পিক্সেল, একটা দিলাম সাপোজ, তারপর বড় হয়ে গেল। আমরা কোড লিখতেছি কোন জায়গায়, সিএসএস এক্সটার্নাল হিসেবে ব্যবহার করতেছি। এখন আমরা একটা ইন্টারনাল ব্যবহার করব এইভাবে, H1 এটা হলো এই মানে H1টা হলো একটা ট্যাগ, ঠিক আছে, HTML ট্যাগ। এখন যখন এইখানে ইন্টারনাল ব্যবহার করবেন তখন এখানে স্টাইল দিবেন, স্টাইল এইখানে লিখবেন যে কালার দিলে এখানে দিয়ে ব্ল্যাক, ঠিক আছে, ইনলাইন এখন আমরা লিখতেছি। এটা আগেরটা লিখছিলাম এক্সটার্নাল, এখন ব্ল্যাক। তারপরে হইল ফন্ট সাইজ, এটা হলো ইয়ার কোড সিএসএস, এইগুলি বিষয় আসতেছি। দেখেন সেভ দিছি কি, আমরা সেভ দিয়ে নিই, মানে কন্ট্রোলে এস চাপলাম, কিছুই আসবে না। দিস ইজ ইন্টারনাল লিখি নেই, যার ফলে এখানে কিছু ইস্যু হয় নাই। দিস ইজ ইন্টারনাল সিএসএস মানে মাঝখানে লিখলাম। এবার বুঝছেন তো এক্সটার্নাল সিএসএস কি, ইন্টারনাল সিএসএস কি। এটা হলো কি, ইনলাইন, ইন্টারনাল না। ইন্টারনাল তখনই হবে যখন আমরা এইখানে স্টাইল ব্যবহার করবো, স্টাইল, এখানে স্টাইল দিয়ে দেবো, স্টাইল হিসেবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর যেমন এইখানে আমরা একটা ইয়া নিলাম, ডিপ ক্লাস। আপনার এই ক্লাস নেম যখন দেবেন এটা আপনার ইচ্ছা মতো, এটা আপনি যা দেবেন তাই। যখন যেটা ডিজাইন করবেন ওইটার আমাকে দিবেন, নিজে বানিয়ে দিবেন, এটা মুখস্থর কোনো বিষয় না, ঠিক আছে। ও DIV হবে, লিখতে ভুলেছে, ডিপ ক্লাস, ঠিক আছে। এটা একটা আমরা ডিপ নিলাম, ডিপ নেওয়ার পর ডিপের মধ্যে লিখবো, সেটা হলো কি, এটা কাজ করে না, দিলাম। তো এখানে ক্লাস ইউজ করলে কি দেবো, ডট। ওই এইখানে রান থাকবে ক্লাস, এইখানেও তাই থাকবে। সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, এইখানে লিখতেছি, ঠিক আছে। এখানে হলো কালার হইল, যেমন এটা দিলাম একটা গ্রিন, সাইজ এক্সটার্নাল ব্যবহার করবেন হেডার জন্য, হেডারের জন্য একটা করবেন, ফুটারের জন্য একটা করবেন, কাস্টম একটা করবেন। করলে কি হবে, ওই কোডগুলো পরবর্তীতে আরো বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন, সহজেই মনে থাকবে যে এটা হেডারের জায়গায় হেডার, ফুটারের জায়গায় ফুটার। আর স্টাইল.css এর মধ্যে সবগুলো লিখবেন। যখন আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করবো বুটস্ট্র্যাপ, তখন বুটস্ট্র্যাপের জন্য আলাদা একটা থাকবে, স্টাইল.css এর মধ্যে থাকে এমনিতেই সবকিছু। আর কাস্টম ডট একটা ওটা পরবর্তীতে দেখাবো, ওটার মধ্যে আপনারা নিজের ইয়াগুলো লিখবেন। অনেক কোড থাকতে পারে, সিএসএস অনেক কোড থাকতে পারে। তো এখন আমরা নেক্সটে যাই। এখন হলো ব্যাকগ্রাউন্ডে এখন আমরা সিএসএস কোডগুলো বিষয়ে জানবো, যেমন এই যে ফন্ট কালার কি, তারপর টেক্সট অ্যালাইন কি,
এইগুলি লিঙ্ক করা তো বুঝলেন এখন, ঠিক আছে। ওই যে ক্লাসের মধ্যে কিংবা ক্লাসের মধ্যে যেমন যদি লেখেন ব্যাকগ্রাউন্ড কালার, মানে ওই ব্যাকগ্রাউন্ডের কি কালার হবে সেটা, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে পুরোটাই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজ দিতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড হাইফেন ইমেজ, তারপরে ওই যে ক্লোন শুরু হবে, তারপরে ইমেজ ইউআরএল দিবেন তাহলে হবে। ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পর এটা ইমেজ যখন দিবেন তখন কিন্তু পুনরায় অটোমেটিক আসবে। যখন রিপিটে দিয়ে দিবেন যে নো রিপিট, তখন কিন্তু আর রিপিট মানে পুনরাবৃত্তি বারবার হবে। এটা যখন নন দিবেন, রিপিট যখন নন দিবেন তখন কোনো কিছুই আসবে না, ওই একটা ইমেজে শো করবে। আর যখন দিবেন না তখন কিন্তু একটার পর চলতেই থাকবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে অ্যাটাচমেন্টও থাকতে পারে, পজিশন, একটা ইমেজ অ্যাটাচ করবেন, ইমেজটা কোন পজিশনে থাকতে পারে, টপ লেফট না বটম, কোন জায়গায় রাখবেন সেটার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। যেমন প্রথমে একটা এখানে ইউজ করছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা যদি আমরা দেখে আসি তাহলে দেখেন কি হয়। আর যখন আমরা ব্যবহার করবো একটা হলো হেক্সাডেসিমেল, এই যে হ্যাশ চিহ্ন দিয়ে শুরু হবে, এইগুলি হেক্সাডেসিমেল কোড। আর একটা হলো RGB, রেড গ্রিন ব্লু, ঠিক আছে। এই তিনটা মিলে এখানে 255 মানে কি, মানে ওই 255 মানে পূর্ণাঙ্গ, 0 মানে 0, ঠিক আছে। 25 মানে ফুল ইয়ে থাকবে। তিনটার মধ্যে যদি তিনটায় 255 দেন তাহলে এটা ফুল আকারই শো করবে, মানে এই তিনটা কালারই ফুল শো করবে। আর যখন 0 থাকবে তখন যেটা 0 সেটা হলো গ্রিনের জন্য 0, তারপরে ব্লুর জন্য 0 শো হবে, এই জন্য এটা হলো ইয়া। আর দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা দেওয়াতে এটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর এইগুলিতে জানেনি, ঠিক আছে, মাই স্টাইল এই সোয়ান ট্যাগ এটা, আর এটা হলো পি হলো এটা, ঠিক আছে। হলো ব্যাকগ্রাউন্ড কালার, এটা মনে রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা যখন লিখবেন তখন অটোমেটিক সাজেস্ট করবে। তো এটা মনে থাকতে হবে যে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কি, যখন আপনাকে ক্লায়েন্টে দিবে পিএইচডি, ফটোশপ পিএইচডি দিবে, যে পিএইচডির মধ্যে এইরকম একটা ডিজাইন থাকতে পারে যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই রং আছে, তখন আপনারা ব্যাকগ্রাউন্ড কালার ওই রং, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। তারপর হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন দেখেন এর আগে দিছিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম, তারপর কালার ইয়া দিছিলাম। এখন এটার মধ্যে আমি বডির মধ্যে দিয়ে দিলাম মানে ব্যাকগ্রাউন্ড ইমেজে একটা কালার দিয়ে ইমেজ দিয়ে দিয়েছে, এই ইমেজটা হলো এটা এখানে শো করছে, ইমেজের উপর আবার এটা লিখতেছেন। এটা হলো যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন তখন ব্যাকগ্রাউন্ড হাইফেন ইমেজ, এটা মনে রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য এটা, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এটা, ঠিক আছে। তারপরে হলো ইউআরএলটা হলো এখানে লিঙ্ক পাওয়ার জন্য, ঠিক আছে, ছবি লিঙ্ক পাওয়ার জন্য। আচ্ছা আরেকটা দেখাই, সেটা হলো দেখেন এখানে হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ, একটা ইমেজ দিয়ে দিছি, মানে ওই ইমেজের ফোল্ডারে রাখবেন, একটা ইমেজ নেবেন, নেওয়ার পর ওই ইমেজ এইখানে ইউআরএল দেওয়ার পর ওইখানে লিঙ্ক করে দিবেন, তাহলে এখানে শো করবে। ইমেজটা এরকমই ছিল, ঠিক আছে। যার ফলে রিপিট এক্স মানে কি, রিপিট এক্স মানে হলো লেফট টু রাইটে যাবে, আর রিপিট ওয়াই মানে টপ টু বটমে যাবে, ঠিক আছে। এটা হলো অল্প একটু এই এতটুকু একটু ইমেজ নিয়ে এটা লেফট টু রাইট করে দিছে, এটা একটা স্টাইল সেরকম ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। আর নো রিপিট, যখন ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দিলে তখন কোনো ইমেজেই শো হবে না, একবার শো করবে। এটা আমরা একটু আগে যে ইয়াটা লিখলাম এইখানে দেখাই, ঠিক আছে। একটু বডি এটা যখন বডি ব্লু দিলাম তখন পুরোটাই ব্লু হয়ে গেল, ঠিক আছে। আবার
এখানে যদি কোনো কিছু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাই, ব্যাকগ্রাউন্ড এই যে এইখানে দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড ক্লিপ আছে, কালার আছে, জিন আছে, অনেক কিছু আছে। ইমেজ যদি দিতে চান, আমরা তো এখানে কোনো ইমেজই দিইনি, একটা ইমেজ দিয়ে দিই এখানে, ঠিক আছে। ইমেজেস ফোল্ডারের মধ্যে এইখানে আমরা একটা কি রাখছি, একটা হলো ইমেজ রাখছি। এখন এই ইমেজটা আমরা এখানে লিঙ্ক করাই দেব। ইমেজটার নাম কি? body.png। তো এটা এখন দেখি যে ইমেজটা আসছে কিনা। আসে নাই, এই যে সেমিকোলন দিয়ে শেষ করিনি, ঠিক আছে, যার ফলে সেটা আসে নাই। নো রিপিট রিজন, নো এক লাইনে লিখতে গিয়ে সমস্যা। দেখেন এটা যা লিঙ্ক দিলাম, আগের ইয়াতে সমস্যা ছিল, ওই যে পিকচারের সমস্যা আছে মনে হয়, লিঙ্কটা পায়নি, স্ল্যাশ দিতে হয়তো। আচ্ছা, আর এইখানে যদি রিপিট এক্স দিতাম তাহলে এক্স এক্স আকারে মানে যাইতো, ঠিক আছে। বুঝছেন ব্যাপারটা? বোঝেন নাই? ব্যাপারটা হইলো এটা লিঙ্ক করার জন্য সামনে একটা ইয়া দিতে হবে, ডাবল ডট দিতে হবে, কারণ এটা হলো ওই ফোল্ডার থেকে নিচ্ছেন, তো ওই জন্য ডাবল ডট না দিলে অনেক সময় লিঙ্ক পাবে না, ঠিক আছে। একটা স্ল্যাশ দিলে হবে। তার মানে এখন হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, লিঙ্ক পায়নি এই জন্য। হ্যাঁ, এখানে তো চলে আসবে না, নোটপ্যাডে আসে না। এটা দিলে হবে কি, দিলে আপনি মানে এই প্রজেক্টটা যেখানে রান করেন তাহলে সেখান থেকে ইয়ে করবে। আমি শুধু এখন বলি, যেমন ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট টপ, রাইটের টপে শো হবে, ঠিক আছে। এটা যদি দেই রাইটের টপে শো হবে, লেফট টপ দিলে লেফট টপে শো হবে, ঠিক আছে। যেমন এইটার ইয়াটা দিচ্ছে, ওই যে এর আগে যেমন একটা আমরা করলাম, এটা হলো কোনো কিছু দেওয়া নেই। এখন এটা দেওয়াতেই দেখবেন রাইট টপে চলে গেছে। রাখলে আবার সমস্যা আছে, যেমন এইখানে ডিজাইনটা এইরকম দিতে পারে, তখন কি হবে, আপনি নিজে থেকে থিঙ্কিং করে তখন এই কোডটা দেবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা হলো রাইট টপ, তখন রাইট টপ এখানে হয়ে গেছে। এখানে আমি ইয়াতে দিতাম, লেফটে যদি দিতাম, এখানে লেফট টপ যদি দিতাম, কেপ্ট হয়ে গেছে না, লেফট টপে যদি দিতাম তাহলে কিন্তু এই পাশে চলে আসবে, ঠিক আছে। লেফট টপ এইরকম মানে লেফট রাইট বটম, ঠিক আছে, টপ এইরকম আছে, এইগুলি জানতে হবে। এই যে আমি শর্ট হ্যান্ডে তখন লিখতে গেছিলাম কালার, এইগুলি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট বারবার না লিখে একবারই লিখতে পারেন। যেমন ব্যাকগ্রাউন্ড কালার প্রথমে লিখছিলেন না, ব্যাকগ্রাউন্ড পর হ্যাশ টু কালার দিলেন, ইউআরএল এটা দিলেন, নো রিপিট, ঠিক আছে, রাইট টপ, মানে পুরাটাই এক লাইনে লিখে দিচ্ছেন। এইভাবে মানে যখন ওইগুলি জানা শেষ হবে তখন এইভাবে লিখুন, মানে সময় বাঁচানোর জন্য একবারই লিখতে হয়, এক লাইনই শেষ। কোডার তো তাড়াতাড়ি মানে চায় যে একটা কোড লিখলে যাতে সবকিছু চেঞ্জ হয়ে যায়। এটা হলো শর্ট হ্যান্ড লেখার জন্য, ঠিক আছে। তাহলে আমরা কি কি শিখলাম? এইগুলি শিখলাম, ব্যাকগ্রাউন্ড পজিশন, অ্যাটাচমেন্ট, ইমেজ, রিপিট, ইমেজ, কালার, ঠিক আছে। এইগুলি টেক্সট ফরম্যাটিং,
টেক্সট ফরম্যাটিং এর মধ্যে টেক্সটটা কোন ধরনের স্টাইল হবে, কালার থাকতে পারে, তারপরে বিভিন্ন ধরনের থাকতে পারে, এইটার জন্য মানে টেক্সট যেমন, তারপরে একটা আছে যে টেক্সট অ্যালাইনমেন্ট। এখানে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার মানে লেখাটা এটাকে ইউজ করে মাঝখানে হবে, লেফট মানে টেক্সট অ্যালাইন লেফট মানে লেফট সাইডে হবে, রাইট মানে রাইট সাইডে হবে, জাস্টিফাই মানে অনেক সময় আপনারা ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে দেখেন না, মানে উপরে যখন করেন দাগ দাগ আছে, মানে লেফটে দিলে লেফটে, আর জাস্টিফাই মানে কি লেফট এবং রাইট দুটাই সমানভাবে মানে সমানভাবে চলে আসবে, ঠিক আছে, মানে লাইন মানে এলোমেলো হবে না, যেমন এই যে এইখানে জাস্টিফাই দেওয়া আছে, এইখানে আর এইখানে পর্যন্ত হয়ে যাবে, বুঝতে পারছেন? যখন লেখাটা চেঞ্জ করলাম, কালার করলাম, এর আগে তো কালার দিছি, এই কালার গুলাই হলো। এখানে দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার মানে মাঝখানে গেছে, টেক্সট অ্যালাইন রাইট মানে এই যে রাইটে শো হয়েছে, জাস্টিফাই মানে এই লেফট এবং রাইট যাতে সমানভাবে লেখাটা মানে প্যারাগ্রাফটা যাতে না এলোমেলো না হয়, সেই জন্য জাস্টিফাই ব্যবহার করতে হবে। এগুলো মনে রাখতে হবে, জাস্টিফাই আরো আছে অনেক। টেক্সট ডিক্লারেশন, আমরা যখন একটা লিঙ্ক করাবো কোনো একটা পেজে, কোনো একটা HTML দিয়ে লিঙ্ক করাবো, তখন নিচে একটা আন্ডারলাইন চলে আসে অনেক সময়, ঠিক আছে, যেমন দেখেন এইখানে যদি আমরা একটা লিঙ্ক দিই কোনো একটা, ঠিক আছে, এখানে লিঙ্ক দিলাম যেমন HTTP চারটে হয়ে গেছে না, একটা বেশি হয়ে গেছে, google.com, ঠিক আছে, একটা লিঙ্ক দিলাম, তারপরে হলো ALT alert, ওইখানে আবার জি বাদ দিয়েছে, যার সমস্যা নাই। দেখেন এটা হলো, এটা লিখলাম না, এটা লিখলে দেখবেন যে একটা আমাদের এখানে নিচে আন্ডারলাইন চলে আসবে, যে আন্ডারলাইন আছে না, এখন টেক্সট ডেকোরেশন যদি নন করে দেয় তাহলে এই আন্ডারলাইনটা থাকবে না, ঠিক আছে। তো এটা টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এটা হলো ডিপ টেক্সট এ, এটা আমরা ব্যবহার করে দেখি, CSS এ দেব, ক্লাস নেম হলো টেক্সট না, টেক্সটের মধ্যে আবার একটা লিঙ্ক আছে, লিঙ্ক মানে কি এ আছে না, এ, বুঝতে পারছেন, মানে ডিপের ভিতর যেটা থাকবে ডিপ, তারপরে স্পেস, তারপরে সেটার নাম, পি থাকলে পি, ওই ডিপ নেম, তারপরে হ্যাঁ যে লাইনে কাজ করো, না হলে কিন্তু আবার লিঙ্ক পাবে না, এখানে পাবে না। এখন এখানে মানে টেক্সটের মধ্যে থাকতে পারে, কিংবা আরো অনেক জায়গায় লিঙ্ক থাকতে পারে, তখন সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে যে ডিপে দিবেন সেই ডিপ স্পেস ওইটা নেবেন। তো এটা টেক্সট ডেকোরেশন, টেক্সট কি ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন যখন নান করে দেবো তখন দেখবেন যে ওই আন্ডারলাইনটা থাকবে না। কালার একটা ডিফল্ট ভাবে আমরা দিয়ে দিচ্ছি, এই কালারটা এখন আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করতে পারবেন কালার, হ্যাঁ লিঙ্কের কালার তো একটা থাকবেই, অটোমেটিক একটা ডিফল্ট ভাবে নিয়ে নেবে সে, ঠিক আছে। হ্যাঁ এখন নিজে চেঞ্জ করে দিবেন, রেড দিবেন, এটা দিলে আপনি কোনো টেক্সট ডেকোরেশনের লিঙ্কের কোনো কিছু না দেন, তবুও একটা সে ওই রকম একটা ডিফল্ট ভাবে নীল বর্ণের হয়ে যাবে, ঠিক আছে। তখন আপনি এটা আপনার ইচ্ছে মতো চেঞ্জ করবেন। এটা হলো টেক্সট ডেকোরেশনের কাজ। টেক্সট ডেকোরেশনের মধ্যে টেক্সট ডেকোরেশন নান, ওভারলাইন, লাইন থ্রো, আন্ডারলাইন। আন্ডারলাইন মানে কি নিচে আন্ডারলাইন হয়ে যাবে। তারপরে আছে এখানে হলো ওভারলাইন মানে উপরে, এই যে উপরে হয়ে গেছে লাইনের। আর লাইন থ্রো মানে লাইনটা মানে হয়ে গেছে, কেটে গেছে, মাঝখানে বরাবর চলে গেছে। আর আন্ডারলাইন মানে নিচে। আর নন দিলে কোনো এটা আসবে না, ওই জন্য ওইটা মনে রাখতে হবে যে এখানে তুলে দিতে টেক্সট ডেকোরেশন নন কিংবা আন্ডারলাইন যে স্টাইলে দিতেছেন সেই স্টাইলে।
আর এটা হলো টেক্সট ট্রান্সফর্ম। অনেক সময় দেখা গেছে যে বড় হাতে লিখতে হয়, ছোট হাতে লিখতে হয়, তারপরে প্রত্যেকটা অক্ষরের যেমন বড় হাত দিয়ে শুরু হবে, শেষেরগুলো ছোট হাতের হবে। সেই ক্ষেত্রে এই যে টেক্সট ট্রান্সফর্ম ইউজ করা হয়। HTML এর মধ্যে ছোট হাতে লিখে দিবেন, যখন টেক্সট আসবে আপার কেস তখন এইরকম বড় হাতের হয়ে যাবে সবগুলো। তখন এটা আপার, মনে রাখতে হবে যে আপার কেসের মানে এটার কি কাজ, এটার কি কাজ। লোয়ার কেস হলো সবগুলো ছোট হাতের হয়ে যাবে। আর ক্যাপিটালিজম, হ্যাঁ ক্যাপিটালাইজ, এটা হলো এই যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমে বড় হাতের হবে, তারপরে ছোট হাতের প্রত্যেকটা এইভাবে। ঠিক আছে, এবার যাবো ইনডেন্টেশন। ইনডেন্টেশনের কাজ কি? ইনডেন্টেশনের কাজ কি? কোনো একটা প্যারাগ্রাফ লেখার সময় যেমন শুরুতেই কিছু পিক্সেল মানে গ্যাপ যাবে, ঠিক আছে, যত দিবেন এইখানে 50 পিক্সেল দিলে 50 পিক্সেল সম পরিমাণ সে গ্যাপ নিয়ে তারপর শুরু হবে। এই যে এইখানে দেখেন, এখানে টেক্সট ইন্ডেন্ট, এই যে দেখেন এইখানে গ্যাপ হয়ে গেছে, শুরু হওয়ার কথা এই জায়গায় না, এখানে শুরু হওয়ার কথা কিন্তু 50 পিক্সেল। এইখানে যদি আমি আরো বেশি দিই, 150 পিক্সেল দিই, তাহলে দেখেন যে আরো বেশি হয়ে যাবে। দেখেন আরো চেঞ্জ হয়ে গেছে। এটা হলো টেক্সট ইন্ডেন্টের কাজ। এটা মনে রাখতে হবে যে টেক্সট ইন্ডেন্টে কি হয়। ঠিক আছে, অনেক সময় লেখা শুরু হতে পারে, এইখান থেকে গ্যাপ দিতে হবে, গ্যাপ দেওয়ার জন্য এটা। তো প্রপার্টি আমরা কালার বললাম, তারপরে ডিরেকশন, লেটার স্পেসিং। লেটার স্পেসিংটা এবার দেখি আমরা। ডিরেকশন রাইট টু লেফট, আতে রাইট টুতে টিতে টু লেফট, মানে ডিরেকশনটা রাইট থেকে লেফটে যাবে, আবার লেফট থেকে রাইটে যাবে। এটা ব্যবহার দেখি আমরা। অনেক আগের, নতুনও থাকতে পারে। দেখেন এখানে ডিরেকশন রাইট টু লেফট ডিপ ডট ex1, মানে এই ডিপটা সামটেক্সট রাইট টু লেফট ডিরেকশন, এই লেখাটা মানে রাইট থেকে লেফটে যাবে। ডিরেকশন দিয়ে দিচ্ছে, ডিরেকশন দিলে মানে লেখাটা কোন জায়গা থেকে কোন পাশে যাবে। তার মানে কি এই ক্লাসের মধ্যে ক্লাস নেম নিচে এখানে একটা, এই ক্লাসটা ডিরেকশন দিয়েছে রাইট টু লেফট। এই যে তার মানে কি এই যে রাইট, এটা রাইট থেকে লেফটে আসবে। এখানে যদি লেফট টু রাইট দিতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু এই মানে বাম সাইডে চলে আসতো। যখন এখানে লেফট টু রাইট দিছি তখন এটা লেফট থেকে রাইটে গেছে লেখাটা, মানে ওই লাইনটা লেফট থেকে রাইটে যাবে। রাইট টু লেফট দিলে রাইট থেকে এই পাশে আসবে, লেফটে আসবে। এই হলো ডিরেকশনের কাজ। এরপরে হলো লেটার স্পেসিং। লেটার স্পেসিং বলতে কি, লেটারের মধ্যে মানে বর্ণের মধ্যে স্পেস কি রকম আছে, প্রতিটা অক্ষরে অক্ষরে কতটুকু মানে ইয়া আছে, সেটার জন্য লেটার স্পেসিং ব্যবহার করা হয়। যেমন এখানে H1, এইখানে ইয়া ব্যবহার করার ফলে দেখেন লেটার স্পেসিং 1 পিক্সেল, আবার লেটার স্পেসিং -3 পিক্সেল দিচ্ছে। দেখেন এখানে 1-2 পিক্সেল দেওয়ার পর এখানে একটু একটু গ্যাপ হয়ে গেছে, আবার -3 পিক্সেল দেওয়াতে আবার লেখাগুলো ঘেসে গেছে, একটা একটা করে, একটার উপরে আরেকটা হয়ে গেছে। এই জন্য লেটার স্পেসিং ব্যবহার করা হয়। মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু। অনেক সময় ক্লায়েন্টের সঙ্গে যে লাইনের মানে খারাপ দেখা গেলে লাইন হাইট যখন দিয়ে দেবেন 20 পিক্সেল 30 পিক্সেল এরকম দিলে একটা উপরের লাইন থেকে নিচের লাইনে একটা স্পেস গ্যাপ তৈরি হয়। এই গ্যাপটা কিরকম আমরা দেখাই এখানে। এইখানে এই একটা পি আর পি ক্লাস, এই একটা স্মল মানে আছে, আর একটা বিগ নিয়েছে। এখন স্মলের মধ্যে দিয়ে দিছে 70%, ঠিক আছে, আর বি কে দেওয়া আছে 200%। তো প্রথমটাই স্বাভাবিক অবস্থায় আছে, এই যে প্রথমটাই স্বাভাবিক অবস্থায় আছে। আর পি ক্লাস স্মলে দেখেন যখন 70% দেওয়া আছে তখন দেখেন যে এই অবস্থা হয়ে গেছে। আবার যখন দেখেন যে 200% দেওয়া আছে তখন এই অবস্থা। আমরা পার্সেন্টেজ ইউজ না করে আমরা পিক্সেলে ইউজ করব। পিক্সেল 2 পিক্সেল না 20 পিক্সেল, আর একটা দেখি 100 পিক্সেল দিয়া দেখি, দিলে দেখেন কি কোন অবস্থা হয়।
দেখেন এইখানে হলো আমরা 20 দ্বিতীয় প্যারাতে আমরা 20 পিক্সেল দিছি, যার ফলে এইরকম এইখানে এইরকম হয়ে গেছে, স্বাভাবিকের সাথে একটু বেড়ে গেছে। আর যখন আমরা 100 পিক্সেল দিছি তখন দেখেন যে উপরে একটা লাইন দেখেন কোন জায়গায়, আর একটা লাইন দেখেন কোন জায়গায় গেছে, তাই না? এটা হলো লাইন হাইট, মনে রাখতে হবে যে লাইন হাইট। সিএসএস কোড লাগবে যে লাইন হাইট ক্লোন, তারপরে পিক্সেল দেবেন, এটা মনে রাখতে হবে লাইন হাইট। টেক্সট অ্যালাইন তো করছি আমরা, লেফট রাইট টেক্সট ডেকোরেশন তো করছি, ইন্ডেন্টেড হয়েছে। টেক্সট শ্যাডো মানে একটা টেক্সটের মধ্যে শ্যাডো দেওয়ার জন্য টেক্সট শ্যাডো প্রপার্টি দেখেন। টেক্সট শ্যাডো এটা মনে রাখতে হবে, টেক্সট শ্যাডো 2 পিক্সেল এই কালার দেওয়া আছে। এই কালার দিলে ওই মানে লাইনটার মধ্যে একটা কালার, এইচটিএমএল তো শ্যাডো দিতে পারবেন না, এই জন্য সিএসএস এ ডিজাইনটা ভালো করা। দেখেন এখানে টেক্সট শ্যাডো ইউজ করছি, এই যে টেক্সট শ্যাডো ইফেক্ট 2 পিক্সেল, এইখানে হলো কালার হলো এটা, এখন শ্যাডো হয়ে গেছে। তো এইখানে দিলে আমি অন্য দিতাম যে শুধুমাত্র ব্ল্যাক দিতাম, ব্ল্যাকের মতো যে ইয়াটা দিবেন সেটাতেই মানে ও শ্যাডো ওইখানে শ্যাডো হয়ে যাবে। গিরে যদি দেন তাহলে গিরের মতো হয়ে যাবে শ্যাডো, ঠিক আছে? তো এটা হলো টেক্সট শ্যাডো, এটা মনে রাখতে হবে টেক্সট শ্যাডোর কাজ কি। তারপরে হলো টেক্সট ট্রান্সফর্ম তো আমরা জানছি, ঠিক আছে? এখন আসলে হলো ইউনিকোড বিডি, ঠিক আছে? এটার কাজ কি দেখেন, এই যে ডিরেকশন রাইট টু লেফট ইউনিকোড বিডি, এটা হলো ইউনিকোড বিডিতে দেওয়ার ফলে দেখেন এই ডিপের মধ্যে আমরা এই কোডটা চালাইছি, যার ফলে রাইট টু লেফট উল্টা লেখা হয়ে গেছে। দেখেন ডিরেকশন সাম উল্টা লেখা হয়ে গেছে, ঠিক আছে? তো এটা যদি আমরা লেফট টু রাইট দিতাম তাহলে কিন্তু লেফট থেকে রাইট হয়ে যাইত। আর এটা হলো কেন ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রে ইউনিকোড কিংবা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকে, বাংলা ইংলিশ সেইগুলি ব্যবহার করার জন্য এইটা ব্যবহার করবো, রাইট টু লেফট, রাইট টু রাইট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, উল্টায় চলে যাবে। এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, সেই জন্য ডকুমেন্টে এটা ব্যবহার করা হয়। আর এটা কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে সেইগুলি এখানে দেওয়া আছে। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আসছেন হলো ওয়েব ডিজাইন শিখতে, এখন হলো শিখা লাগে এইচটিএমএল, সিএসএস, আরো অনেক কিছু, যে কোয়েরি, জাভাস্ক্রিপ্ট, কেসো করতে সাপ।